আসসালামু আলাইকুম বন্ধুরা, বিদেশি উচ্চশিক্ষা এবং স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, রিসেন্টলি আমি একটি ভিডিও দিয়েছিলাম এবং সেখানে 2024 এবং 2025 সালের জন্য কোন কোন দেশগুলোকে সিলেক্ট করা উচিত, কোন কোন দেশগুলো সিলেক্ট করা উচিত না, এই সংক্রান্ত একটি ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। বন্ধুরা, ভিডিওটি দেওয়ার পর আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যে রেঞ্জ অনুযায়ী, অর্থাৎ টাকার রেঞ্জ অনুযায়ী 5 লাখ, 8 লাখ, 10 লাখ টাকার মধ্যে কোন কোন দেশ আমরা সিলেক্ট করতে পারি, এই বিষয়টি নিয়ে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন। সেই রিকোয়েস্টগুলোর মধ্যে সবচেয়ে বেশি যে রিকোয়েস্ট এসেছে সেটি হচ্ছে 5 লাখ টাকার মধ্যে ইউরোপের কোন দেশগুলো আমরা সিলেক্ট করতে পারি। মূলত আজকের ভিডিওতে আমরা ইউরোপের 10টি এমন দেশের কথা জানবো, যে 10টি দেশে আপনি অ্যারাউন্ড 5 লাখ টাকার মধ্যেই চিন্তাভাবনা করতে পারবেন বা সেই দেশটি সিলেক্ট করতে পারবেন। পাশাপাশি আবেদন সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের শেয়ার করব, কি করা উচিত কি করা উচিত না তা নিয়েও কথাবার্তা বলবো। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অনুরোধ করছি সাবস্ক্রাইব করার, অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলুন শুরু করা যাক। বন্ধুরা, আজকে যে 10টি দেশ নিয়ে আমরা আলোচনা করব, এই 10টি দেশ বেশ কিছু ক্রাইটেরিয়ার উপর বেস করে আমি নির্ধারণ করেছি। প্রথমত হচ্ছে দেশগুলোর বিশ্ববিদ্যালয়গুলোতে অনার্স মাস্টার্সে কেমন টিউশন ফি শিক্ষার্থীদেরকে দিতে হবে, এই বিষয়টাকে আমি প্রথমেই কনসিডার এনেছি। দ্বিতীয়ত হচ্ছে আইএলটিএস এর রিকোয়ারমেন্টকে আমি কনসিডার এনেছি। পাশাপাশি আরেকটি বিষয়কে আমি নজর দিয়েছি, সেটি হচ্ছে সেনজেনভুক্ত দেশ কিনা। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ সেনজেনভুক্ত দেশ হলে কিন্তু এক্সট্রা অনেক কিছু বেনিফিট পাওয়া যায়। যাই হোক বন্ধুরা, এই 3টি বিষয়ের উপর বেস করেই মূলত আমি দেশগুলো নির্ধারণ করেছি। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আরও বেশ কয়েকটি বিষয় আমাদেরকে জানতে হবে। এই বিষয়গুলো যদি মাথায় থাকে তাহলে আপনার পরবর্তী ভিডিওর যে অংশগুলোতে আমি আলোচনা করব বিভিন্ন দেশ নিয়ে, তা আপনার জন্য সহজ হবে বুঝতে। প্রথমত হচ্ছে এই যে 5 লাখ টাকা আমরা নির্ধারণ করেছি, এটার মধ্যে কি কি অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে অর্থাৎ আপনার আবেদন থেকে শুরু করে সেই দেশে পৌঁছানো পর্যন্ত যে যে খরচগুলো রয়েছে সেইগুলো এই 5 লাখ টাকার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। তার মধ্যে যেমন আবেদন ফি রয়েছে, দ্বিতীয়ত হচ্ছে বিভিন্ন দেশে কাগজপত্র পাঠানোর কুরিয়ারের যে খরচটা সেটাকেও যুক্ত করা হয়েছে। পাশাপাশি ডকুমেন্ট অ্যাটাস্টেশনের একটি খরচ রয়েছে, বোর্ড থেকে অ্যাটাস্টেশনের একটি খরচ রয়েছে, যাতায়াতের একটি খরচ রয়েছে। পাশাপাশি অনেকগুলো দেশে কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটেরও প্রয়োজন হয়, সেটা করতেও কিন্তু খরচা হয়। এটা নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও রয়েছে, চাইলে সেটা দেখে নিতে পারেন। এবং এই 5 লাখ টাকার মধ্যে টিউশন ফির একটি বড় অংশ রয়েছে। পাশাপাশি রয়েছে ভিসা ফি বা ভিএফএস এর ফি রয়েছে, এবং রয়েছে ব্যাংক স্টুডেন্ট ফাইল ওপেনিং ফি। এই সকল কিছু কিন্তু এই 5 লাখ টাকার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। প্রশ্ন আসতে পারে, তাহলে ভাইয়া কি কি অন্তর্ভুক্ত থাকবে না? প্রথমত হচ্ছে ব্যাংক সলভেন্সি এটার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে না, অর্থাৎ আপনি যে দেশেই যাচ্ছেন সেই দেশের একটি লিভিং এক্সপেন্সের জন্য আপনাকে একটি ব্যাংক সলভেন্সি দেখাতে হবে, ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে, ব্যাংক ব্যালেন্সের প্রয়োজন হবে মোট কথা, সেটা কিন্তু এটার মধ্যে যুক্ত করা হয়নি, সেটা আলাদা থাকবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার লিভিং এক্সপেন্সও এটার সাথে যুক্ত করা হয়নি। এবং আরেকটি বিষয় এখানে লক্ষণীয়, সেটি হচ্ছে ভিসার জন্য অনেক ক্ষেত্রে হয়তো আপনাকে ইন্ডিয়া বা অন্য কোনো দেশে যেতে হতে পারে, সেই ক্ষেত্রে সেটার যাওয়ার যে খরচটা সেটাও কিন্তু এটার মধ্যে অন্তর্ভুক্ত নেই। এবার আসি আজকের মূল বিষয় অর্থাৎ দেশ নিয়ে আলোচনা। বন্ধুরা, প্রথমে আমি যে দেশটির কথা বলবো সেটি হচ্ছে পোল্যান্ড। বন্ধুরা, রিসেন্টলি এই পোল্যান্ড দেশটি অনেক জনপ্রিয়তা পাচ্ছে শিক্ষার্থীদের মাঝে, কারণ এখানে অনার্স মাস্টার্সে এবং পিএইচডিরও কিন্তু সুযোগ রয়েছে। আর এখানে অনার্স মাস্টার্সের ক্ষেত্রে কিন্তু খুব কম টাকা দিয়ে কিন্তু এখানে পড়াশোনা করা সম্ভব। এখানে এভারেজ টিউশন ফি আমি আলোচনা করছি, কোনো কোনো বিশ্ববিদ্যালয় কম হতে পারে, কোনোটা বেশিও হতে পারে, এটা বিশ্ববিদ্যালয়ের উপর নির্ভর করছে। এভারেজ টিউশন ফি এখানে আপনি 2.5 লাখ থেকে 4 লাখ টাকা ধরে নিতে পারেন। তবে বন্ধুরা, এখানে কিন্তু স্কলারশিপ পাওয়াটা চ্যালেঞ্জিং, তবে ইউনিভার্সিটির বিভিন্ন ওয়েভার সিস্টেম রয়েছে, সেটা কিন্তু বিশ্ববিদ্যালয় অনুযায়ী ভিন্নতা থাকবে। পোল্যান্ডের একটি বড় সুবিধা হচ্ছে বিশ্ববিদ্যালয় ভেদে, কোর্স ভেদে এখানে আইএলটিএস এর প্রয়োজন হয় না। কিছু ক্ষেত্রে আইএলটিএস এ 5.5 হলেও চলে, কিছু ক্ষেত্রে 6 প্রয়োজন হয়, আবার অনেক ক্ষেত্রেই এমওআই দিয়েও আবেদন করা সম্ভব, অর্থাৎ বিশেষ করে মাস্টার্সের শিক্ষার্থীরা প্রিভিয়াস এডুকেশন যদি ইংলিশ হয়ে থাকে সেটা দিয়েও কিন্তু পোল্যান্ডে কিন্তু পড়াশোনা করা সম্ভব বা অ্যাডমিশন পাওয়া সম্ভব। পোল্যান্ড দেশটি সম্পর্কে আরও দুটি সুবিধা হচ্ছে, এই দেশটি কিন্তু একটি সেনজেনভুক্ত দেশ এবং এখানে যারা ডিপ্লোমার শিক্ষার্থী তারাও কিন্তু আবেদন করতে পারে। তবে বন্ধুরা, একটা অসুবিধা হচ্ছে দেশটির এম্বাসি বাংলাদেশে নেই, তাই ভিসার জন্য আপনাকে ভারতে যেতে হবে, এটাও কিন্তু অনেকের কাছে চ্যালেঞ্জের জায়গা। বন্ধুরা, দ্বিতীয় যে দেশটির কথা বলবো সেটি হচ্ছে হাঙ্গেরি। বন্ধুরা, এই দেশটিও শিক্ষার্থীদের কাছে অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে, কারণ এখানে খুব অল্প টাকা পয়সা দিয়ে পড়াশোনা করা সম্ভব। এখানে এভারেজ টিউশন ফিস আপনি ধরে নিতে পারেন 2 লাখ থেকে 4 লাখ টাকার মধ্যে হয়ে থাকে, কোর্স ভেদে কম বেশি হতে পারে কোর্স ভেদে, তবে এমনটাই এভারেজ দেখা যায়। যদিও এখানে গভর্নমেন্ট স্কলারশিপ রয়েছে, অর্থাৎ হাঙ্গেরির একটি গভর্নমেন্ট স্কলারশিপ প্রতি বছর বাংলাদেশের মিনিস্ট্রি অফ এডুকেশনে কিন্তু এটা সার্কুলার আসে, আমিও কিন্তু প্রতি বছর ধারাবাহিকভাবে ভিডিও দিচ্ছি। এখানে কিন্তু শিক্ষার্থীরা আবেদন করছে এবং এই স্কলারশিপের মাধ্যমে কিন্তু হাঙ্গেরিতে যাচ্ছে, তবে এই সংখ্যাটা কিন্তু খুবই কম। তাই এটাকে উদাহরণ হিসাবে না দেখে আপনারা সেলফ ফাইন্যান্সের কথা চিন্তা করতে পারেন। তবে বিশ্ববিদ্যালয় ভেদে কিন্তু টিউশন ফি ওয়েভারের কিন্তু সিস্টেম রয়েছে,
এটা কিন্তু আপনি সহজে পেয়ে যেতে পারেন। আর এখানে আইএলটিএস এর 5.5 থেকে 6.5 প্রয়োজন হয়, কোর্স ভেদে ডুওলিঙ্গো অ্যাকসেপ্ট করছে। তৃতীয় যে দেশটির কথা বলবো এবং এটাও খুব জনপ্রিয় একটি দেশ, সেটি হচ্ছে অস্ট্রিয়া। দেশটিতে সরকারি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে বা পাবলিক যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে যেমন ইউনিভার্সিটি অফ ভিয়েনা, এখানে কিন্তু বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কিন্তু খুব ভালো সুযোগ রয়েছে, বিনামূল্যেই অনেক কোর্সে পড়াশোনা করা যায়। এখানে পাবলিক ইউনিভার্সিটিতে আপনি 2 থেকে 2.5 লাখ টাকার মধ্যে কিন্তু বছরে টিউশন ফি দিয়ে কিন্তু পড়াশোনা করতে পারবেন কোর্স ভেদে, আবারও বলছি। আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু অনেক খরচ হয়, সেটার কথা বলছি না, আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ের কথা বলছি যেটার সংখ্যাটা অনেক, এবং এখানে ন্যূনতম একটি যোগ্যতা অর্জন করলে কিন্তু এখানে আপনার চান্স হয়ে যাবে বা অ্যাডমিশন পেয়ে যেতে পারেন। জার্মান ভাষার কোর্সও যেমন রয়েছে, ইংরেজি ভাষার কোর্সও রয়েছে, এবং এখানে আইএলটিএস এর রিকোয়ারমেন্ট 5.5 থেকে 6.50 প্রয়োজন হয় কোর্স ভেদে। কিছু কিছু বিশ্ববিদ্যালয় এমওআই অ্যাকসেপ্ট করে, এটা অবশ্যই রিকোয়ারমেন্টটি চেক করার অনুরোধ করছি। বন্ধুরা, দেশটির দুটি গুরুত্বপূর্ণ সুবিধা রয়েছে, একটি হচ্ছে এটা অবশ্যই সেনজেনভুক্ত একটি দেশ এবং খুব ডেভেলপড একটি কান্ট্রি বলা যেতে পারে, এবং এখানে কিন্তু আপনার স্পাউস বা ডিপেন্ডেন্ট যদি থেকে থাকে তাদেরকেও কিন্তু সাথে করে নিয়ে যেতে পারবেন বা পরবর্তীতেও কিন্তু নিয়ে যাওয়া সম্ভব। আর উল্লেখযোগ্য দুটি অসুবিধার কথা বলবো, একটি হচ্ছে এটার এম্বাসি বাংলাদেশে নেই, ভিসার জন্য আপনাকে ভারতে যেতে হবে। আর দ্বিতীয় সমস্যাটি হচ্ছে, এবং এটার কারণেই অনেক শিক্ষার্থীরা হয়তো বা অল্টারনেটিভ চিন্তা করে, সেটি হচ্ছে এই দেশটির যে কাগজপত্র লিগ্যালাইজেশন করার জন্য, অর্থাৎ কাগজপত্রকে অ্যাটাস্টেশন করার জন্য একটি লম্বা সময় এবং অর্থের প্রয়োজন হয়। যার এই সময়টা হাতে রয়েছে এবং প্ল্যানিং করছেন তাদের জন্য অস্ট্রিয়া একটি খুব গুরুত্বপূর্ণ বা খুবই চমৎকার একটি চয়েস হতে পারে। বন্ধুরা, চতুর্থ যে দেশটির কথা বলবো সেটি হচ্ছে জার্মানি। যদিও জার্মানির অনেক বিশ্ববিদ্যালয় টিউশন ফিজ ইম্পোজ করেছে, কিন্তু এখনও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় রয়েছে যারা টিউশন ফি ইম্পোজ করেনি, সেখানে আপনি বিনামূল্যে অর্থাৎ ফ্রিতে পড়াশোনা করতে পারবেন। তবে বন্ধুরা, দেশটিতে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে আপনার আইএলটিএস এর দরকার হবে 6.0 থেকে 6.50 বা 7 পর্যন্ত প্রয়োজন হতে পারে। দুটি সুবিধার কথা বলবো, এখানে কিন্তু পিআর ফ্যাসিলিটিস কিন্তু ভালো রয়েছে, সেটেলমেন্টও কিন্তু ভালো সুযোগ সুবিধা দেয়, এবং আরেকটি সুবিধা হচ্ছে এম্বাসি কিন্তু বাংলাদেশেই রয়েছে। তবে অসুবিধাও কিন্তু রয়েছে, জার্মানিতে আবেদন করার ক্ষেত্রে কিন্তু একটি লম্বা ওয়েটিং টাইম রয়েছে, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার ক্ষেত্রে এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য কিন্তু লম্বা সময় আপনাকে অপেক্ষা করতে হবে। যদি এই সময়টি আপনার হাতে থাকে তাহলে অবশ্যই জার্মানি হতে পারে আপনার নেক্সট ডেস্টিনেশন। বন্ধুরা, পঞ্চম যে দেশটির কথা বলবো সেটি হচ্ছে রোমেনিয়া। বন্ধুরা, রিসেন্টলি রোমেনিয়া সেনজেনভুক্ত হয়েছে, যদিও কিছু শর্ত সাপেক্ষে, কিন্তু দেশটি কিন্তু সেনজেনভুক্ত হয়ে গেছে। আগামী দিনগুলোতে আরও অনেক সুবিধা পাবে এই দেশটি সেনজেনভুক্ত হওয়ায়। আর এই জন্য কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু রোমেনিয়ার কথা চিন্তা ভাবনা করে। প্রতি বছর বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী কিন্তু রোমেনিয়াতে যাচ্ছে এবং সেখানে পড়াশোনা করছে। বাংলাদেশ এবং প্রতি বছর কিন্তু দেশটি স্কলারশিপও অফার করে, অর্থাৎ রোমেনিয়ান গভর্নমেন্ট স্কলারশিপও রয়েছে। আর প্রতি বছর কিন্তু এই নিয়ে আমি ভিডিও দিচ্ছি। রোমেনিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাডমিশনের ক্ষেত্রে আপনার আইএলটিএস ছাড়াও কিন্তু অ্যাডমিশন করা সম্ভব, অর্থাৎ এমওআই দিয়ে সম্ভব। আর অন্য ক্ষেত্রে হচ্ছে 5.5 থেকে 6.50 প্রয়োজন হয় কোর্স ভেদে। ডুওলিঙ্গো কিছু কিছু ক্ষেত্রে অ্যাকসেপ্ট করে, অবশ্যই বিশ্ববিদ্যালয়ের রিকোয়ারমেন্টে চেক করার অনুরোধ করছে। আর এই দৃষ্টিতে কিন্তু খুব অল্প পয়সা দিয়ে আপনি পড়াশোনা করতে পারেন। 2.5 লাখ থেকে আপনি 3.5 বা 4 লাখ টাকা পর্যন্ত টিউশন ফি হতে পারে, কম বেশি হতে পারে এই বিশ্ববিদ্যালয় ভেদে। মোটামুটি কম খরচে কিন্তু পড়াশোনা করা যায়, ইয়ারলি টিউশন ফির কথা বলছি। তাই সেমিস্টার যদি চিন্তা করেন তাহলে কিন্তু অনেক কম। বাংলাদেশের অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়, অর্থাৎ টপ র্যাঙ্কিং প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকেও কিন্তু কম খরচ হয় এই দেশটিতে টিউশন ফির ক্ষেত্রে বলছি। তবে বন্ধু, এখানে দুটি সমস্যার কথা বলবো, একটি হচ্ছে স্পাউসকে কিন্তু সাথে করে নিয়ে যেতে পারছেন না। পরবর্তীতে যখন আপনি ভিসা ক্যাটাগরি চেঞ্জ করবেন বা পরবর্তীতে তাদের ইমিগ্রেশন রুলস মেনে স্পাউসকে নিয়ে যেতে পারবেন। আরেকটি সমস্যা হচ্ছে দেশটির এম্বাসি বাংলাদেশে নেই, তাই ভিসার জন্য আপনাকে ভারতে যেতে হবে। এবং ষষ্ঠ যে দেশটির কথা বলবো সেটি হচ্ছে চেক রিপাবলিক। এই দেশটি কিন্তু অনেকেই চিন্তা ভাবনা করে না, কিন্তু দেশটিতে কিন্তু ব্যাপক সুযোগ সুবিধা রয়েছে। খুবই অল্প পয়সা দিয়ে কিন্তু এখানে পড়াশোনা করা সম্ভব। বছরে প্রায় 1,80,000 থেকে 3,80,000 বা 4 লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে ইয়ারলি, এবং এটা কিন্তু খুবই কম। এবং এখানে কিন্তু অনার্স, মাস্টার্স এবং পিএইচডি সুযোগ সুবিধা রয়েছে। সকল বিভাগের শিক্ষার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারে, এখানে কিন্তু সুযোগ রয়েছে। এমনকি ডিপ্লোমার শিক্ষার্থীরাও কিন্তু এই দেশটিতে বিভিন্ন কোর্সে আবেদন করতে পারেন। দেশটির আরেকটি বড় সুবিধা হচ্ছে এখানে আইএলটিএস ছাড়াও কিন্তু আবেদন করা সম্ভব। পাশাপাশি আইএলটিএস এ 5.5 বা 6.5 বা 6 দিয়েও কিন্তু ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন পাওয়া যায়। আর ডুওলিঙ্গো কিন্তু অনেক বিশ্ববিদ্যালয় অ্যাকসেপ্ট করছে, তাই এটা কিন্তু অনেকের জন্য একটি গুড নিউজ বলা যেতে পারে। পাশাপাশি দেশটি সেনজেনভুক্ত দেশ এবং এখানে পরবর্তীতে কিন্তু আপনি ওয়ার্ক পারমিটেও কিন্তু খুব তাড়াতাড়ি মুভ করতে পারবেন, এই সুযোগ কিন্তু পাওয়া যায়। তবে বন্ধুরা, এখানে একটি সমস্যার কথা বলবো বা ড্রব্যাক বলতে পারেন, সেটা হচ্ছে এম্বাসি কিন্তু বাংলাদেশ নেই, আপনাকে ভারতে যেতে হবে ভিসার জন্য। বন্ধুরা, সপ্তম যে দেশটির কথা বলবো সেটি হচ্ছে লিথুয়ানিয়া। বন্ধুরা, দেশটি রিসেন্টলি শিক্ষার্থীদের কাছে বেশ জনপ্রিয় হচ্ছে। এর পিছনে বেশ কয়েকটি কারণ হচ্ছে। প্রথমত হচ্ছে দেশটিতে অল্প পয়সাপাতি দিয়ে কিন্তু পড়াশোনা করা যায়। 2.5 লাখ থেকে 3.5-4 লাখ টাকা বা এর কম বেশি কিন্তু টিউশন ফিস রয়েছে ইয়ারলি, যা বাংলাদেশের একটি টপ র্যাঙ্কিং প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকেও কম বলা যেতে পারে। দেশটির কিন্তু আইএলটিএস ছাড়াও কিন্তু অ্যাডমিশন করা
সম্ভব, অর্থাৎ MOI দিয়ে এখানে আবেদন করা সম্ভব এবং অ্যাকসেপ্ট হয় এবং ভিসাও হচ্ছে। আর পাশাপাশি আরেকটি বড় সুবিধা হচ্ছে আপনার যদি স্পাউস থেকে থাকে, ডিপেন্ডেন্ট থেকে থাকে, সাথে করে নিয়ে কিন্তু যাওয়া সম্ভব দেশটিতে। পাশাপাশি এখানে স্কলারশিপ বা ইউনিভার্সিটির বিভিন্ন স্কলারশিপের সুযোগ সুবিধা রয়েছে, এটা অবশ্যই আপনাকে বিশ্ববিদ্যালয় ভেদে সেই অনুযায়ী পৃথক পৃথকভাবে আবেদন করতে। তবে বন্ধুরা এখানে অর্থাৎ এই দেশটির ক্ষেত্রে দুটি অসুবিধার কথা বলবো। প্রথমটি হচ্ছে দেশটির এম্বাসি বাংলাদেশে নেই, আপনাকে ভিসা ফেসের জন্য দুটি অপশন পাবেন, একটি হচ্ছে আপনি ইন্ডিয়াতে যেতে হবে অথবা আপনি চাইলে নেপালেও ভিসা ফেস করতে পারবেন, এই অপশনটি কিন্তু রয়েছে। আর আরেকটি অসুবিধা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স এখানে ডাবল লিগ্যালাইজেশন করতে হয়, এটা কিন্তু অনেকের জন্য চ্যালেঞ্জিং। এই দুটি চ্যালেঞ্জ যদি আপনি মোটামুটি কনসিডার করতে পারেন, লিথুনিয়া হতে পারে আপনার নেক্সট ডেস্টিনেশন। বন্ধুরা অষ্টম যে দেশটির কথা বলবো সেটি হচ্ছে ইতালি। বন্ধুরা দেশটি নানা কারণে শিক্ষার্থীদের কাছে জনপ্রিয়, ইমিগ্রেশন বলুন বা টিউশন ফিস বলুন, নানা ক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীদের পছন্দের জায়গা দখল করে আছে দেশটিতে কিন্তু টিউশন ফি ছাড়া এমনকি খুব অল্প পয়সা দিয়ে পড়াশোনা করা সম্ভব। আর বিশ্ববিদ্যালয় ভেদে কিন্তু নানা ধরনের স্কলারশিপ রয়েছে, গভর্নমেন্ট স্কলারশিপ রয়েছে, রিজিওনাল স্কলারশিপ রয়েছে, নানা ধরনের স্কলারশিপ রয়েছে। এবং স্কলারশিপের পাশাপাশি এখানে কিন্তু শিক্ষার্থীরা উল্টো বিভিন্ন স্কলারশিপের মাধ্যমে কিন্তু অর্থ পায়, স্টাইপেন্ডও পেয়ে থাকে। তাই এই দেশটি কিন্তু আপনার নেক্সট টার্গেট হতে পারে। বন্ধুরা দেশটিতে কিন্তু অনেক সুযোগ সুবিধা রয়েছে, এর মধ্যে একটি উল্লেখযোগ্য সুবিধা হচ্ছে এম্বাসি কিন্তু বাংলাদেশেই অবস্থিত, তাই আপনাকে ইন্ডিয়া যেতে হবে না। তবে বন্ধুরা ইতালির ক্ষেত্রে কিছুটা ড্রব্যাক রয়েছে, এখানে কিন্তু বিশ্ববিদ্যালয় আবেদন থেকে ভিসা পর্যন্ত যে সময়টা, এখানে কিন্তু আপনাকে কিছু টাকা ইনভেস্ট করতে হবে, কারণ নানা ক্ষেত্রে টাকা প্রয়োজন হয়, অ্যাপ্লিকেশন ফি রয়েছে বা বিভিন্ন বিশ্ববিদ্যালয় আবেদন এবং এম্বাসি ফি, এই ইনভেস্টমেন্ট আপনাকে করতেই হবে। পাশাপাশি এখানে আরেকটি অসুবিধা হচ্ছে ভিসা রেশিওটা কিন্তু কিছুটা কম বলা যেতে পারে বাংলাদেশিদের ক্ষেত্রে, তাই এটা কিন্তু চ্যালেঞ্জিং। এই দুটি বিষয়কে যদি আপনি কনসিডার করতে পারেন তাহলে ইতালি হতে পারে আপনার নেক্সট ডেস্টিনেশন। আর ইতালির একটি বড় সুবিধা হচ্ছে এখানে কিন্তু IELTS ছাড়া অর্থাৎ MOI দিয়ে কিন্তু এখানে অ্যাডমিশন পাওয়া সম্ভব। সর্বশেষ দুটি দেশের কথা বলবো, একটি হচ্ছে লাটভিয়া, যেটা হচ্ছে লিথুনিয়ার খুব পাশাপাশি একটি দেশ, এবং এই দেশটিতে কিন্তু খুব অল্প পয়সা দিয়ে পড়াশোনা করা সম্ভব। 1,80,000 থেকে 3,80,000 বা 4 লাখ টাকা পর্যন্ত খরচা হতে পারে, কম বেশি হতে পারে ইউনিভার্সিটি ভেদে এবং কোর্স ভেদে। IELTS 5.5 থেকে 6 বা 6.5 প্রয়োজন হয় বিষয় ভেদে। পাশাপাশি মাস্টার্সে কিন্তু MOI অর্থাৎ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে কিন্তু এখানে অ্যাকসেপ্ট বা অ্যাডমিশন পাওয়া সম্ভব। তবে এই দেশটির এম্বাসি বাংলাদেশে নেই, ভিসার জন্য আপনাকে ভারতে যেতে হবে। সর্বশেষ যে দেশটির কথা বলবো সেটি হচ্ছে ফ্রান্স। বন্ধুরা ফ্রান্সের এম্বাসি বাংলাদেশেই রয়েছে এবং এখানে এর জন্য কিন্তু আপনাকে ইন্ডিয়া যেতে হবে না, এটা কিন্তু একটা এক্সট্রা সুবিধা পাওয়া যায়। ফ্রান্সে MOI IELTS 5.5 থেকে 6.5 নিয়ে কিন্তু অ্যাডমিশন পাওয়া সম্ভব এবং এখানে কিন্তু খুব অল্প পয়সা দিয়ে পড়াশোনা করা যায়। এখানে আপনি 2 লাখ থেকে শুরু করে 4 লাখ 4.5 লাখ টাকা পর্যন্ত টিউশন ফি হতে পারে বিশ্ববিদ্যালয় ভেদে, কিন্তু বিশ্ববিদ্যালয় অনুযায়ী স্কলারশিপের কিন্তু সুযোগও রয়েছে। পাশাপাশি আরেকটি সুবিধা হচ্ছে এখানে কিন্তু স্পাউসকেও আপনি নিয়ে যেতে পারবেন, এই সুযোগ সুবিধাও কিন্তু থাকে। তবে বন্ধুরা ফ্রান্সের ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে এখানে আপনি যখন ভিসা ফেস করবেন, ভিসার জন্য আবেদন করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কাগজপত্র খুব ভালোভাবে এটাকে সাবমিট করতে হবে। কাগজপত্রের কারণে কিন্তু অনেক শিক্ষার্থীর কিন্তু ভিসা রিজেক্ট হয়ে যায়, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। বন্ধুরা এই ছিল 10টি দেশ নিয়ে কথাবার্তা। এছাড়া 3টি দেশের কথা বলবো, একটি হচ্ছে বুলগেরিয়া, দ্বিতীয়টি হচ্ছে বেলজিয়াম এবং তৃতীয়টি হচ্ছে স্পেন। এই 3টি দেশও কিন্তু খুব জনপ্রিয় এবং এই ধরনের রিকোয়ারমেন্টই কিন্তু দেশটিতে রয়েছে। সর্বশেষ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটি হচ্ছে অনেকেই হয়তো বা বলতে পারেন ভাইয়া দেশটির এই এতগুলো দেশের কথা বললেন, অনেকগুলো দেশেরই কিন্তু এম্বাসি বাংলাদেশে নেই, বাংলাদেশে কোন কোন দেশের এম্বাসি রয়েছে সেটার একটি ভিডিও করলে ভালো হয়, সেটা নিয়ে ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা করব। তবে বন্ধুরা যাদের বাজেট কম রয়েছে, IELTS এর রিকোয়ারমেন্ট, IELTS নেই বা থাকলেও সেখানে রেজাল্ট ভালো না বা স্কোরটা কম রয়েছে, তাড়াতাড়ি ইউরোপে যেতে চাচ্ছেন এবং সেখানে সেটেল হওয়ার চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য কিন্তু একটা বিষয়কে কনসিডার করতে হবে, সেটি হচ্ছে এম্বাসি। এবং এটা কিন্তু খুব বড় ধরনের কোনো চ্যালেঞ্জ না, আপনি যদি চান সেক্ষেত্রে। আর এখন কিন্তু যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো, ইন্ডিয়াতে যাওয়াটাও খুব সহজ, তাই আপনি চাইলে এই চ্যালেঞ্জটা নিতে পারেন বা এই বিষয়টাকে কনসিডার করতে পারেন। তাহলে কিন্তু এই যে IELTS এর রিকোয়ারমেন্ট বা হচ্ছে ব্যাংক ব্যালেন্সের রিকোয়ারমেন্ট বা অন্যান্য যে কঠিন শর্তগুলো থাকে বড় বড় দেশগুলোতে, যেমন ডেনমার্ক বা সুইডেনের মতো দেশগুলোতে বা নরওয়ের মতো দেশগুলোতে, সেখান থেকে কিন্তু আপনি এখানে এই দেশগুলোতে কিন্তু অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন। তাই এক্ষেত্রে কিন্তু আপনাকে এই বিষয়গুলোকে কনসিডার করতেই হবে। বন্ধুরা সর্বশেষ যে কথাটি না বলি না, সেটি হচ্ছে IELTS এর অনেক দেশে রিকোয়ারমেন্ট থাকে না বা IELTS ছাড়াও কিন্তু আবেদন করা যায়, কিন্তু আপনার যদি শিওর শর্ট অ্যাডমিশন প্রয়োজন হয়, শিওর শর্ট ভিসা চিন্তা ভাবনা, অর্থাৎ আপনার অ্যাডমিশনটাকে বা আপনার ভিসাকে সিকিউর করতে চান, সেক্ষেত্রে IELTS আপনার দিয়ে দেওয়া ভালো, স্কোর কম হলেও সেটা কিন্তু আপনার উপকারে আসবে। এই কথাটাই বলে শেষ করতে চাই। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।